দর্শক দেখছেন এটি নিউজ। আমি প্রণব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন শুরু করতে চাই। নিশ্চয়ই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, নানা মাত্রিক গুজব, নানা মাত্রিক ষড়যন্ত্র এবং সকল কিছুর উপর দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সব কিছু মিলে বাংলাদেশের যারা নিন্দুক তারা আগে যেমন ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে বলেছেন যে তার সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও কি করা যায় তার সব কিছু তো করবেই এবং এর বাইরেও যদি কিছু করার থাকে সেটি করতে সচেষ্ট থাকবে। আনুষ্ঠানিকভাবে আজকে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির বিষয়টি উদ্বোধন করা হয়েছে, যেটি নিশ্চয়ই আপনারা টেলিভিশনে দেখেছেন। এর বাইরে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে প্রায়শই আমাদের নানামাত্রিক বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়, নানা ধরনের তর্ক বিতর্ক হয়, কিন্তু সকল তর্কের অবসান নিষ্পত্তি ঘটুক, বাংলাদেশের মানুষ সেটা চায়। আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটু পরিচয় করিয়ে দিতে চাই। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি স্যারকে আমরা পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানের অধ্যাপক ডক্টর শফিকুজ্জামান স্যার, আমরা পেয়েছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক স্যারকে স্যার স্বাগত জানাচ্ছি, এবং সাবেক কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম স্যারকে আমরা পেয়েছি। আমাদের মাঝে মাঝেই অনেকেই হয়তো যুক্ত হবেন, সেই সময়ে তাদের নামগুলো আমরা একটু জানিয়ে দিব। মাননীয় প্রধানমন্ত্রীর আজকের সকালের অনুষ্ঠানের প্রতিবেদনটি আমার সহকর্মী মহসিন কবির সেখানে ছিলেন। তার প্রতিবেদনটি দেখে মাননীয় মন্ত্রী আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেই সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাস্টি বোর্ডের সভা শেষে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই পদ্ধতিতে সরাসরি ভাতা পৌঁছে যাবে মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে। বর্তমানে মুক্তিযোদ্ধারা ভাতা পান 12,000 টাকা। তবে আমি মনে করি এই সময় 12,000 টাকা কিছুই না। সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। তবে এটা একটু করতে সময় নেবে, কারণ বাজেটে টাকা সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে, তবে এটা আমরা করে দেব। দেশের জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধারা 75 পরবর্তী সময়ে অবহেলিত ছিলেন। তাই প্রধানমন্ত্রী জানান, তারা যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে সে লক্ষ্যেই কাজ করছে সরকার। একই সঙ্গে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধারা তাদের গৃহ থাকবে না, তাদের কোনো ঠিকানা থাকবে না, তারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকার আছে এটা কখনো হতে পারে না। 75 পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসেন সামরিক শাসক জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে মানুষের ভোটাধিকার হরণ এবং বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। 96 সালে বিএনপি কলঙ্কজনক ভোটারবিহীন নির্বাচন করেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে 15 ফেব্রুয়ারি, আমি একটু স্মরণ করাতে চাই 1996 সালে এই 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেই কতগুলি দল তৈরি করেছিল, 2% ভোটও পড়েনি। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে, এবং চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি। তীব্র আন্দোলন হয়। সে আন্দোলনের মধ্যে মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 30শে মার্চ, খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 15ই ফেব্রুয়ারি 96 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।
আমরা আসলে প্রতিবেদনটি দেখলাম। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আপনাকে যে অনুষ্ঠান শুরু করতে চাই, যে কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, নিশ্চয়ই সেই অনুষ্ঠানে আপনি সকাল থেকে উপস্থিত ছিলেন এবং সবকিছু মিলে আজকে সেই 15ই ফেব্রুয়ারি এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের এই মুহূর্তে যে অপপ্রচার কিংবা বঙ্গবন্ধুর আর খুনিদের আশ্রয় প্রশ্রয় দেয়াটির বিষয়টিও আবারও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, যে জিয়াউর রহমানের। সবকিছু মিলে মাননীয় মন্ত্রী কি যোগ করার আছে? মাননীয় মন্ত্রী। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা আজকের মুক্তিযোদ্ধাদের এই G2P পদ্ধতিতে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়ার যে উদ্বোধন করলেন, সেখানে তিনি মোটামুটি সমস্ত পয়েন্টই বিস্তারিত বলেছেন। কি প্রেক্ষাপটে পাকিস্তান থেকে আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছিলাম আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, এবং বঙ্গবন্ধুকে 1975 সালে 15ই আগস্ট হত্যা করার পর তারা এই দেশটাকে কিভাবে এটাকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল, মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়েছিল, মুক্তিযুদ্ধের যে আমাদের রণধ্বনি জয় বাংলা, তাকে বিসর্জন দিয়ে পাকিস্তানি কায়দায় বাংলাদেশ জিন্দাবাদ কায়েম করেছিল। এবং বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান যাদেরকে নিয়ে মন্ত্রিসভা করেছে, নিশ্চয়ই জাতির জানা আছে, প্রায় সকলেই প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেছিল। গোলাম আজমকে দেশে পাকিস্তানি নাগরিক ছিল, তাকে ফেরত এনে নাগরিকত্ব ফেরত দিয়েছে। কিভাবে আত্মস্বীকৃত খুনিদের বঙ্গবন্ধুর হত্যার তাদেরকে শুধু বিদেশে পলায়ন নয়, তাদেরকে উচ্চ পদে পদায়ন করেছিল বিভিন্ন দূতাবাসে। কিভাবে বঙ্গবন্ধুর হত্যার যাতে বিচার চাওয়া না যায়, ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল আমাদের সংবিধান থেকে। এই যে আজকে ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষার মাস, এই বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে বাংলাদেশি নতুন উদ্ভট এক জাতীয়তাবাদের প্রচার করেছিল। আমাদের ইতিহাসকে কিভাবে বিকৃত করেছিল, অসাম্প্রদায়িক রাজনীতির যে কথা, সেটাকে বাদ দিয়ে কিভাবে সাম্প্রদায়িকতা, পাকিস্তানের আমলে 24 বছর আমরা যে সাম্প্রদায়িকতার জাতাকলে নিষ্পেষিত ছিলাম, সেটা আবার রাষ্ট্রীয়ভাবে পুনরায় চালু করেছিল। এই সমস্ত ব্যাপারেই, এবং মুক্তিযোদ্ধারা তখন পরিচয় দিত না, কারণ পরিচয় দিলে তাদের উপর মিথ্যা নির্যাতন বা অভিযোগ নানানভাবে হয়রানি নেমে আসতো, এবং মুক্তিযোদ্ধাদের তখন কত অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল, এবং পাকিস্তান বাংলার অপরাধে মনে হয়েছিল যে আমরা অপরাধী হয়ে গিয়েছিলাম। সেই অবস্থা থেকে 21 বছর লড়াই সংগ্রাম করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যখন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তখন আবার মুক্তিযোদ্ধাদের এই যে 96 সালে তালিকা প্রণয়নের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দেওয়ার কাজ তিনি শুরু করেন, যেটাকে আমরা লাল মুক্তিবার্তা হিসেবে অভিহিত করে থাকি। ভাতা চালু করেছেন, কিভাবে মুক্তিযুদ্ধের সম্মানিত করার জন্য আজকে গার্ড অফ অনার দেওয়া হয়, এবং আজকে বলেছে যে কোনো মুক্তিযুদ্ধই যেন যাতে গৃহহীন না থাকে। আমাদের অনেক মুক্তিযুদ্ধই আজকে বাড়িঘর নাই, থাকার জায়গা নাই, বিনা চিকিৎসায় মারা যায়, সেই অবস্থাটা যাতে না থাকে সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছেন। ইতিমধ্যে বহু বাস্তব পদক্ষেপ নিয়েছেন। একই সাথে যদি আপনি একটু আগে পড়ে শোনালেন বা সংবাদ জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রায় 1 বছর আগে ধরে দাবি ছিল যে একটু সম্মানজনক হারে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করার জন্য, সে ব্যাপারে আমি ওনার আগে বক্তব্যের সময়
যে 20,000 টাকার উল্লেখ করেছিলাম, উনি আমরা তার কাছে চির কৃতজ্ঞ এবং ঋণী যে মুক্তিযোদ্ধাদের সেই প্রাণের দাবি তিনি মেনে নিয়ে ঘোষণা করেছেন যে অল্প কিছুদিনের মধ্যে, অর্থাৎ আগামী জুলাই মাস থেকেই আমরা ইনশাল্লাহ এই অর্থ বছর আগামী 4 মাস পরে জুলাই মাস থেকে আমরা এই ভাতা ইনশাল্লাহ বর্ধিত হারে পাবো। এবং সমস্ত মুক্তিযোদ্ধাদের ব্যাপারেই বলেছে, এখন বিভিন্ন অনেক শ্রেণীবিন্যাস আছে, সেগুলো যেমন যুদ্ধাহতদের মধ্যে বিশেষ করে ক শ্রেণী, ক, গ, ঘ ইত্যাদি, এগুলো কিভাবে এই শ্রেণী কমিয়ে 2 শ্রেণীতে আনা যায় সেইগুলো, বা একটা ফিক্সড করার জন্য আমরা অচিরেই বসে আলাপ আলোচনা করে আমাদের যা এই একটা সাজেশন আমরা পরামর্শ করে সেগুলো পাঠাবো অনুমোদনের জন্য। একই সাথে কোনো মুক্তিযোদ্ধা যেন বিনা চিকিৎসায় মারা না যায়, ইতিমধ্যে আমরা সেটা নিশ্চিত করতেছি। আরো নিশ্চিত করার জন্য আমরা এই মাসের মধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করব। তিনি যে কথা বলেছেন, যত জায়গায় পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধ করেছে, লড়াই সংগ্রাম করেছে, সেই সমস্ত স্মৃতিচিহ্ন যাতে আমরা সংরক্ষণ করি। একই সাথে যত বদ্ধভূমি আছে যেখানে পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা নির্বিচারে মানুষ হত্যা করেছে, সেই সমস্ত গণহত্যা যেখানে হয়েছে সেই বদ্ধভূমিগুলো সংরক্ষণ। এমনি ভাবে আজকে সোহরাওয়ার্দী উদ্যান, যেটা আমাদের স্বাধীনতার সূতিকাগার, কিভাবে সংরক্ষিত হবে প্রকল্প চলছে, যেখানে বঙ্গবন্ধুর একটা বিশাল ভাস্কর্য হবে। পাকিস্তান হানাদার বাহিনী এখানে যে আত্মসমর্পণ করেছিল সেই ভাস্কর্য এখানে থাকবে, এবং এখানে যখন দেশি বিদেশি পর্যটকরা আসবে বা নাগরিকরা আসবে, দেখতে পাবে 23 বছরে কিভাবে বাংলার মানুষ লড়াই সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে। মুজিবনগর, যেখানে প্রথম অস্থায়ী সরকার গঠন হয়েছিল, আমাদের প্রথম রাজধানী মুজিবনগরে, সেটাকেও আমরা সেই আদলেই আন্তর্জাতিক মানের করেই আমরা সেটাকে গড়ে তুলছি। প্রত্যেক উপজেলায়, জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রায় সব সব উপজেলায় হয়ে গেছে, এবং উপজেলা কয়েকটি উপজেলায় বাদ আছে, 20-30টা উপজেলায় বাদ আছে। জেলার মধ্যে একটা শুধু চলমান, ঢাকা জেলার, আর বাকি সবগুলোই শেষ হয়ে গেছে। কাজেই আমাদের এই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক, সেই হিসাবে মুক্তিযুদ্ধকে সম্মানিত করা এবং তাদের যথাযোগ্য মর্যাদায় সমাজে তারা বসবাস করতে পারে, তারা স্বীকৃতি লাভ করে। তিনি বারবার কথা ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে যে এরা আজকে দেশটি স্বাধীন করেছে, জীবনকে বাজি রেখে যুদ্ধ করে, কেউ শহীদ হয়েছে, কেউ গাজী হয়ে ফিরে এসছে, তাদের কারণেই আজকে দেশের এই অবস্থা। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে মানুষের এই অবস্থা হয়েছে, আমাদের আজকে আর্থিক সামর্থ্য বেড়েছে, দেশের এই অবস্থা সবকিছুই মুক্তিযুদ্ধের কারণে। কাজে মুক্তিযুদ্ধদের কারণে যেখানে সকলে আজকে সম্পদশালী হয়েছেন। আজকের এই ভাষণটি আমরা গুরুত্বের সঙ্গে প্রচার করেছি এবং আমরা নিজেও সেখানে নানা তথ্য উপাত্ত সেখান থেকে সংগ্রহ করেছি, এবং সেই জায়গাটিতে একটি জায়গায় যে বাংলাদেশকে বিশেষ করে 75 পরের পরে যেভাবে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা সেই মুহূর্তে চলেছিল, এবং যারা সেই অপকর্মটি করেছিল, যারা সেই সময়ে এই বঙ্গবন্ধুর, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আজকে তারাই এই যে আল জাজিরার মাধ্যমে দেখেন বিভিন্ন অপপ্রচার, এখান থেকে এই কাট ওই কাট করে আজকে দেশের যেখানে উন্নয়ন হচ্ছে, হ্যাঁ, কোনো ভুল ত্রুটি তো নিশ্চয়ই একটা সরকার রাষ্ট্র পরিচালনা করে যে কোনো মানুষ দায়িত্ব পালন করতে পারে, তার একটা ভুল ত্রুটি কিছু থাকতেই পারে, তার গঠনমূলক সমালোচনা করবে, বলবে, আলোচনা করবে, এটা হলো গণতন্ত্রের নিয়ম, এবং আমরা সেটা প্রত্যাশা করি যে আমরা গণতান্ত্রিক সরকার, আমাদের কোনো কাজ যদি ভুল হয়ে থাকে মানুষ নিশ্চয়ই সেটা আলোচনা করবে, বা কিভাবে করলে আরো ভালো হয় সেরকম পরামর্শ দিবে, এটাই গণতান্ত্রিক রীতি। তা বাদ দিয়ে গোপনে কোথায় কি ঘটে না ঘটে, আজকে বলছে অল দি প্রাইম মিনিস্টার্স মেন, এটা দেখে কি দেখালো, প্রধান সেনাপতির আত্মীয় স্বজন কে কি করেছে বা কোথায় আছে কি আছে, এটা প্রাইম মিনিস্টারের সাথে কি সম্পর্ক? প্রধানমন্ত্রী গিয়ে তো কি অপরাধ কি?
তারা যদি খারাপ লোক হয়ে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই বলার আছে, যারা খারাপ লোক এদের এই হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। আমি যদি আজকে চুরি করি আপনি আমাকে চোর বলবেন, বা আমি ডাকাতি করে ডাকাত বলবেন, খুন করলে খুনি বলবেন, এটা স্বাভাবিক। তার অর্থ তো এই নয় যে অন্যরা দায়ী, আমার অপরাধের জন্য আমি দায়ী। এবং সেই অপরাধীদের সাথে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক জানি না, এটা দিয়ে মানে এই দেশে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আজকে মুক্তিযুদ্ধের চেতনায় যেভাবে এই দেশ রোল মডেল হয়েছে পৃথিবীর কাছে, আজকে ঈর্ষণীয়। তাদের স্বাদের পাকিস্তান আছে কোথায় গেছে কেউ খবর রাখে না। সেই জন্য বাংলাদেশের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না বলেই এই উন্নয়নকে তাদের পথরুদ্ধ করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বা সামনে ভাবে প্রত্যক্ষভাবে জনমত গঠনের মাধ্যমে সেটা ঠেকাতে পারছে না বলেই তারা ষড়যন্ত্র করছে, এবং ষড়যন্ত্রের একটি অংশই তারা প্রচার। এবং কি কি কবে প্রচার হবে, বিএনপি নেতারা দেখতেছি যে পত্র পত্রিকার মাধ্যমে বলে দিচ্ছে এইবার এইটা থাকবে ওইটা থাকবে। ওনারা তারা জানেন কি করে প্রচারের আগে কি কি থাকবে, কি কি ঘটনা থাকবে, তারপর তার অর্থে তাদের কি সম্পৃক্ততা আছে না। ওনারা, আমি দেখলাম আজকে স্যার, বেশ আসলে কয়েকজন তো এক ধরনের গুরুত্বপূর্ণ, অপপ্রচারের মধ্য দিয়েই আমাদের বসবাস, এবং না এর মধ্য সেই দিয়ে সেইটাই বড় আমি হতে বলতে হয়েছে। চাচ্ছি যে আমরা পদ্মা তাহলে সেতুর এটা ইস্যুটিতে কিন্তু নিশ্চয়ই তারা আপনার মনে আছে, সরকারকে বুঝাতে এই পদ্মা সেতুর কিছু একটি মাত্র অর্থ ছাড় হলো না, কিন্তু সেখান থেকে অর্থ লোপাট হয়েছে। সেটি নিয়ে গেল 2টি বছর, বিশেষ করে সেই নির্বাচনের বছরটি কি ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা 75-এর পরে রাজাকার আলবদর আল শামসদের বিভিন্ন জায়গায় পদায়ন করেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত থেকেছে সরাসরি, তাদের নিয়ে অলস জিয়াউর রহমানস মেন নামে আওয়ামী লীগ কেন কিছু করতে পারছে না, সেটির কি উত্তর আপনি দেবেন? না, সেটা অবশ্যই জাতির অনেকে এটা জানতে সেটাই পারে। তার নিশ্চয়ই আহ, এদের আসলে আমাদের তো কাজ দিয়ে আমরা ব্যস্ত, দেশের কিভাবে উন্নয়ন করা যাবে, অর্থাৎ এই আমাদের কখন কনস্পিরেসি করবো, অন্যের গীবত কখন গাইবো, অন্যের দোষী কখন, শুধু দেশের কাজ রেখে তো এগুলো করতে পারছি না। যে তারপরেও এই সমস্ত অপপ্রচারের অবশ্যই যথাবিহিত জবাব দেওয়া উচিত, মানুষ যাতে বিভ্রান্ত না হয়। আমরা আশা করি সরকার এবং মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের সমস্ত দল মত জনগণ তারা স্বতঃস্ফূর্ত ভাবেই এই সমস্ত ব্যাপারে জনমত গঠনে তারা এগিয়ে আসবেন, এই প্রত্যাশা রাখছি। স্যার, সাম্প্রতিক সময়ে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বীরোত্তম খেতাবের যে বিষয়টি সামনে এসছে, সেই বিষয় থেকে কি তাহলে সরকার মানে পিছু হটলো, মানে এরকম কথা কি বলতে পারবো? না না, এই যে আপনি, আমি খুব দুঃখিত এমনি একটি শব্দ উচ্চারণের জন্য। হুম, আমরা কি বলেছি হুম, দয়া করে যদি আপনারা লক্ষ্য করে থাকেন, আমরা বলেছি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত। বঙ্গবন্ধু হচ্ছে আমাদের মহান নেতা, যার নেতৃত্বে 23 বছর জাতিসংঘ ঐক্যবদ্ধ হয়ে সর্বশেষ নির্বাচনে জনগণের রায় নিয়ে জন এবং এই পাকিস্তান হায়ানাদের বিরুদ্ধে সশস্ত্র তার নির্দেশে আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আমাদের মহানায়ক, মুক্তিযুদ্ধের মহানায়ক, তার হত্যার সাথে যারা জড়িত তারা রাষ্ট্রীয় সম্মাননা যদি তারা পায় বা তাদের থাকে, তাহলে রাষ্ট্রই প্রকারান্তরে অপমানিত হয়। যেমন অতি সম্প্রতি সারা বিশ্বের মধ্যে আপনারা দেখেছেন, অনেক উদাহরণ আছে। সুচি বার্মার যে নেত্রী, অবিসম্বাদিত নেত্রী একটা ছিলেন, তাকে জাতিসংঘ বা বিশ্ব সংস্থা তাকে নোবেল পুরস্কার দিয়েছিল শান্তিতে। যখন এই মায়ানমারের রোহিঙ্গাদের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারকে যখন তিনি সমর্থন করেছেন এবং রোহিঙ্গাদের প্রতি সমবেদনা দেখান নাই বা তাদের পাশে দাঁড়ান নাই, সেই কারণে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক সংস্থা, সর্বোচ্চ সংস্থা, সেই নোবেল প্রাইজটি তার থেকে প্রত্যাহার করে নিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও ডক্টরেট ডিগ্রি যারা সম্মানসূচক ডিগ্রি দিয়েছিলেন তারা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ কেউ যদি যে কারণে সম্মাননা পান, তা রক্ষা করতে না পারেন, তার পরিপন্থী কোনো কাজ করে, তাহলে সেই সম্মাননা প্রত্যাহার করার রেওয়াজ পৃথিবীতে বহু আছে। পাকিস্তানের আমলে হয়েছে, ভারতে আছে, যাই হোক আমি এত বিস্তারিত গেলাম না। আমরা বলেছি যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত,
তাই তার এই সম্মাননাটা থাকা বাঞ্ছনীয় নয়। এবং সেই সাথে বলেছি যে আমরা কেবল এটা মুখে বললে হবে না, কিভাবে তিনি সম্পৃক্ত জড়িত, তার তথ্য উপাত্ত দালিলিক কি প্রমাণ আছে, তার জড়িত থাকার কিভাবে তার উপরে দায় বটায়, সেগুলো সহ আমরা জাতির সামনে উপস্থাপন করব এবং সেই তথ্যাদি সহ আমরা পেশ করব। সেই সেই সেখানে আমরা কোনো ভুল প্রস্তাব করেছি বলে আমি তো মনে করি না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাপতি হিসেবে, চেয়ারম্যান হিসেবে আমি মনে করি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যথার্থভাবেই এই প্রশ্নটি সামনে এনেছে এবং আমরা এর সপক্ষে তথ্যপত্র দিয়েই যারা কর্তৃপক্ষ যারা এই সম্মাননাটাকে দিয়েছিলেন তাদের কাছে সুপারিশ পাঠাবো যা বাতিল করার। এখান থেকে পিছিয়ে আসার যে কথাটা আপনি বললেন, এটা আমার মনে হয় যে আমাদের প্রতি সুবিচার করা হয় না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় যে আমরা দেখছি যে এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময় রাজনীতিতে প্রেস ক্লাবে মানে একেবারে দুদিন আগে যে ধরনের পরিস্থিতি, উত্তেজনাকর একটা পরিস্থিতি দেখলাম এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই এখতিয়ার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিংবা বাংলাদেশের সরকারের এটি নেই, মানে অর্থাৎ যারা মুক্তিযুদ্ধে বিরোধী কর্মকাণ্ড করলো বা ৭৫-এ যারা খুনিদেরকে পুনর্বাসন করলো, বিখ্যাত রাজাকারদের রাজনীতিতে রাজনৈতিক পুনর্বাসন করলো, তাদের খেতাব বাতিল হওয়ার এখতিয়ার নেই, সরকারেরও নেই, জামুকারও নেই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়েরও নেই, তাহলে কার আছে? এইটা নিয়ে প্রতিদিন কি ওনাদের সাথে আমরা মানে কথার পর কথা বলতে থাকবো, এটা তো কোনো সুষ্ঠু পথ না। যাদের দায়িত্ব তারা তাদের দায়িত্ব পালন করে যাবে। কে কি কোথা থেকে বললো এর যদি জবাব দিতে হয় তো কাজ করবো কোথায়? তো জবাব কাজের মাধ্যমে জবাব ইনশাল্লাহ পাবে। যে অন্যায় যেই করুক, সেটা আমার ক্ষেত্রে হোক আর আপনার ক্ষেত্রে হোক, অন্যের ক্ষেত্রে হোক, যদি জিয়াউর রহমান প্রমাণিত হয় জাতির সামনে যে সে এই হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, পরোক্ষভাবে শুধু নয় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তাহলে নিশ্চয়ই জাতি বিবেচনা করবে। আর ওই ৫ জন লোকে প্রেস ক্লাবের সামনে একটা কিছু দাবি করলে এটাই তো জনগণের দাবি, জনগণ তো অনেক, ঠিক না? তাই আমরা আমাদের কথা নিয়ে বিতর্ক বা গালিগালাজ বা সমালোচনা না, আমরা আইনানুগ ভাবে অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবেই সেটা আগে জাতির সামনে তুলে ধরবো যে এইভাবে তার সম্পৃক্ততা আছে। তারপর নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ, যারা পদক দিয়েছেন যে কর্তৃপক্ষ, তারা বিবেচনা করবেন এবং জাতীয় বিবেচনা করবেন। আমরা আজকে 15ই ফেব্রুয়ারিতে কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠানে এই 15 ফেব্রুয়ারির স্মৃতিচারণ তিনি করছিলেন এবং এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন যেখানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যারা নিজেরাই স্বীকার করেছিল তাদেরকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা কিন্তু সেই সময় হয়েছিল। আমরা এই বিষয়টি শুনবো। আমাদের সঙ্গে মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম আছেন, সাবেক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক, আপনার কাছে যাব। কিন্তু তার আগে অ্যান্তনিও ম্যাসকারেন্সের সঙ্গে যে ইন্টারভিউটি বারবারই আমরা দেখানোর চেষ্টা করি, সেই সামান্য অংশ একটু দেখিয়ে আমরা ইমরাজ স্যার আপনার কাছে আসছি। Two Bengali army officers, Colonel Farooq Rahman and Colonel Abdur Rashid, tell why they overthrew and killed Mujib, the man who had been called the father of Bangladesh. Did you all make any effort to make it known to Mujib that this should be changed? Well, no, I cannot make any effort because I am just a junior officer in the army. I have no hand to tell him that you should correct yourself. In these circumstances, couldn't you have forced him to resign, or was it necessary to kill him? You see, this, as I said earlier also, he is the man, say, up to the main point, but he is not an administrator. So in that only thing that he has got a very good quality to agitate the general mass. So if he was remained alive, it would have been a very difficult for us to control the situation, whereby he is being a more experienced on the political side. So just to stay in the power. So you would think that had Mujib remained alive, he would have turned the tables on you all? Yes, that would have been his first effort. And so you had to eliminate, you felt Yes, you had to kill him? Yes, I had to.
once set on removing Mujib, the young colonels had to find someone to put in his place. Their obvious choice was a man of their own kind, an army man. So they approached Major General Zia. The first obvious choice was General Zia, because at least he was not tarnished. So after a lot of arrangements, I managed to see him on 20th of March 1975 in the evening. General Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. Then we walked in the lawn and স্যার আপনার কিছু বলার আছে কিনা? প্রশ্নটা আবার করুন একটু। জি, আমি বলছিলাম এত যে বেশি এই গভীরে ইন্টারভিউটি শুনতে দেখার পর শুনতে আপনার কিছু বলার আছে কিনা? ডেফিনেটলি এটা তো ইজ একেবারে ক্লিয়ার, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং যারা এটার পরিকল্পনা করেছিল তাদেরই অন্যতম হোতা এটা কর্নেল ফারুকের মুখ থেকে যে বিবৃতি, এটার পরে তো আর কোনো দ্বিতীয় কোনো এখানে কোনো প্রশ্নের অবকাশ থাকে না। যে কর্নেল ফারুক এই বিবৃতিতে যেটা বললেন 23rd মার্চে হি মেট উইথ জেনারেল জিয়া অ্যান্ড হি জাস্ট গিভেন ইনফরমেশন। উনি বলেছেন যে আমরা উই আর গোয়িং টু ডু দিস, ওনাকে যখন উনি বলছেন যে গো অ্যাহেড, বাট একজন সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড আছে সেখানে যদি এই ধরনের কোনো জিনিস তথ্য, এটা তো একটা ডেঞ্জারাস একটা জিনিস, এটা শুধু ছোটখাটো কোনো বিষয় নয়, সেটা জানার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেটা হচ্ছে স্যাক্রেড ডিউটিস টু টেক অ্যাকশন। যারা এই ধরনের জিনিস কল্পনা করবে, পরিকল্পনা করবে বা এই ধরনের জিনিসে এটা তো শুধু একটা কোনো ছোটখাটো একটা বিষয় নয় যে একটা ট্যাকটিক্যাল অপারেশনে যাবে, এটা হচ্ছে একটা জাতির মূলে কুঠারাঘাত করা, একটা জাতির সম্পূর্ণ অস্তিত্বের মধ্যে আঘাত হানার বিষয়। সেখানে যখন সিনিয়ররা এটা সিনিয়র যখন জানবে, সিনিয়র মোস্ট বিকজ হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট, দ্য সেকেন্ড সিনিয়র মোস্ট অফিসার ইন দ্য চেইন অফ কমান্ড। তো চেইন অফ কমান্ডে এটা যখন উনি জেনেছেন, তার ঠিক পর মুহূর্তেই ওনার কাজ ছিল টু টেক দিস পিপল, ফারুকদের মতো, কর্নেল ফারুকদের মতো লোকরা যখন এই ধরনের কথাবার্তা চিন্তা করছে, আলোচনা করতে গেছে, পরামর্শ করতে গেছে, টু টেক দেম ইনটু দ্য টাস্ক। এটাই হচ্ছে একদম সিম্পল, এখানে অন্য দ্বিতীয় কোনো বক্তব্য কারো রাখার আছে বলে আমার মনে হয়। তো এই ধারাবাহিক পরিস্থিতির মধ্যে আমাদের যেতে হয়েছে। পরবর্তীতে যে সমস্ত ঘটনা প্রবাহ ঘটেছে নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু জানা আছে, কিন্তু আজকে যখন বাংলাদেশে পেছন পেরে এই সমস্ত ঘাতকদের দিকে আমরা তাকাই, তখন কিন্তু মনে হয় যে কথা বলছি যে নিন্দুকের মুখে ছাই দিয়ে বাংলাদেশ আজকে তার লক্ষ্যে পৌঁছচ্ছে। আমরা আমাদের সঙ্গে সাজ্জাদ আলী স্যার আছেন, শফিকুজ্জামান স্যার আছেন, আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শফিকুজ্জামান স্যার, এই সমস্ত নানা ধরনের অপকর্ম, ষড়যন্ত্র, চক্রান্ত পার করে বাংলাদেশের আজকের এই অবস্থার মধ্যে আসতে হয়েছে। এই করোনা, কোভিড এবং পদ্মা সেতু সব কিছু মিলে এমন কোনো দিন নেই, ছিল না যে যেখানে নানামাত্রিক গুজব নানাভাবে মানুষকে বিভ্রান্ত করেনি। সব কিছুকে ছাপিয়ে বিশ্বের অন্যান্য দেশের জায়গায়, অর্থাৎ উন্নত দেশগুলো যে এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশেও ঠিক সেরকম পরিস্থিতিই আমরা দেখছি। কেননা যে সবাই সাধারণ মানুষ তারা করোনার টিকা পাচ্ছে, এটি একটি অনন্য একটি দিক। অর্থনীতির কথা নিশ্চয়ই আমাদের চেয়ে আপনি বেশি খোঁজ খবর রাখেন। শফিকুজ্জামান স্যার কি যুক্ত করবেন? কি আপনার প্রশ্নটা কি ছিল? জি, বলছিলাম যে এইরকম নানান অপপ্রচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। নানার প্রেক্ষিতে আজকে এই মুহূর্তে যখন আমরা পিছন ফিরে তাকাই, পেছনের সঙ্গে যখন আজকের বাংলাদেশের তুলনা করি, নানা প্রেক্ষিতে কি মনে হয় সবকিছু মিলে? শফিকুজ্জামান স্যার। আচ্ছা, আমি ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি প্রথমেই বলি আর কি, প্রথমে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর বাংলাদেশে নানা রকম অপপ্রচার চলেছে, এই দেশ টিকতে পারবে কিনা, এবং খুব মানে আপত্তিকর কিছু বটমলেস বাস্কেটের মধ্যে সব কথা বলা হয়েছে, এটা টেকার মতো দেশ নয়। তখন লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি। বলছে এই অল্প ভূখণ্ডে 7.5 কোটি মানুষের খাদ্য উৎপাদন সম্ভব নয়। এটা যে আজকে যদি কম্পেয়ার করি, আজকে বাংলাদেশের মানে আবাদি জমির পরিমাণ বিভিন্ন কারণেই, ঘরবাড়ি তৈরির কারণে, রাস্তাঘাটের কারণে প্রায় 20% কমে গেছে আবাদি জমির পরিমাণ। সেখানে তখন আমরা খাদ্য উৎপাদন করতাম 1 কোটি টন, এখন করি 4 কোটি 20 লক্ষ টন। তাহলে এই একটা আমি তথ্য একটা দিলাম এটা আর কি। হ্যাঁ, আর অন্য দিয়ে তার মানে
যারা যে এই দেশে মানুষের এই দেশের টেরিটরির ভিতর থেকে খাদ্য উৎপাদন করে ভরণ পোষণ সম্ভব নয়, তারা দেখছে যে তার চেয়ে অনেক কম সম্পদ কম জমিতেও এর চেয়ে 4 গুণ 3 গুণ বেশি মানুষকে এখন আমরা খাওয়াতে পারছি। তাদের এই ধারণাটা ভ্রান্ত, এবং যারা বলেছিল তারা কিন্তু অনেকেই এটা কিন্তু তুলে নিয়েছে আগে। এবং বাংলাদেশকে ওইভাবে কেউ বাংলাদেশে এখন বাংলাদেশের জিডিপি আকারে পৃথিবীর 222টা দেশের ভিতর 212টা দেশের ভিতর বাংলাদেশের অবস্থান 25। আপনি নিজেই দেখেন 212টা দেশের ভিতর জিডিপির পরিমাপে বাংলাদেশের অবস্থান 25, মানে প্রায় কাছাকাছি চলে আসছে এখন। যারা আমাদের কম্পিটিটর ছিল একসময়, যারা নিচে পড়েছিলাম, তাদেরকে ডিঙিয়ে আমরা সামনে চলে আসছি। হ্যাঁ, তবে আমি বলছি যে ওই তখন আমরা লোকসংখ্যা ছিলাম 7.5 কোটি, খাদ্য উৎপাদন করতে 1 কোটি, এখন আমরা লোকসংখ্যা 17 কোটি, খাদ্য উৎপাদন করছি 4 কোটি 20 লক্ষ টন। কিন্তু এখানে আমার আত্মতৃপ্তি কোনো সুযোগ নেই, আমার তো সামনে যেতে হবে। এখানে কাজেই যে আমাদের উপর আমাদের বিরুদ্ধে যেরকম অপপ্রচার চলেছিল সেটা আমরা জবাবটা আংশিকভাবে দিয়েছি, কিন্তু এখন আমাদের সামনের দিকে যেতে হবে। আমরা তো এইখানে উন্নয়নশীল দেশে কাতারে থাকতে চাই না, আমরা আরো উন্নত দেশে পরিণত হতে চাই। সেইখানে আমার করণীয় কিন্তু অনেক আর কি। কাজে আমাদের পথ কিন্তু খুবই বন্ধুর। তবে আমাদের একটা হলো যে আমাদের বিশাল জনগোষ্ঠী আছে, এটাকে সবসময় বোঝা বলে ধরা হয়। তখন যে যখন এই যে বইটা আসছিল বাংলাদেশের টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট, তিনি যে লিখেছিলেন, তিনি তো বলেছেন এই দেশে টেকা সম্ভব নয়। তখন 7 কোটি 8 কোটি মানুষকে এই অল্প জমির ভিতরে থেকে ফসল উৎপাদন করে খাওয়ানো সম্ভব নয়। সে জবটা কিছুদিন আগে আমি দিয়েছি, সেই তুলনায় জমি আজকে 20% কম, তার হচ্ছে 2.5 গুণ বেশি জনসংখ্যা আমরা খাওয়াচ্ছি আগে। এইটা একটা দিক। এখন আমরা প্রাথমিক সমস্যাগুলো উতরে আসছি। এখন আমরা তো এখানে স্থির থাকলে চলবে না, আমরা উন্নয়নশীল দেশ, এখন উন্নত দেশে যেতে চাই। সেই জন্য আমাদের যে বাকি যে সমস্ত করণীয় আছে, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আত্মস্থকরণ অবকাঠামো, এই সব দিকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা যেন যে 40 বছর যে পর্যায়ে এসেছি সেটা 10 বছর পরবর্তী নেক্সট স্টেপে আমরা যেতে পারি, অন্তত উন্নত উন্নয়নশীল দেশ এর অন্তত উন্নত না হলেও কাছাকাছি দেশ যেতে পারি, এই সক্ষমতা কিন্তু আমাদের আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসবো আবারও আপনার কাছে। সাদ্দাত আলী স্যার আছেন। স্যার, এই ধরনের গুজব যেমনটা বলছিলাম নিন্দুকের মুখে ছাই দিয়ে সেটি করতে হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী স্যার যখন করোনার টিকা নিচ্ছিলেন তখনও বলছিলেন যে আসলে এই ধরনের বিভ্রান্তিকর নানা অপপ্রচারকে পেরিয়েই বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা বিষয়, অর্থাৎ সেই 71-এর আগের যে পরিস্থিতি, সেই শক্তি এখনো বেশি সক্রিয়, নানাভাবে মাঠে ময়দানে কাজ করার আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সবকিছু মিলে এই মুহূর্তে কি যোগ করা রয়েছে সাজ্জাদ আলী স্যার? ধন্যবাদ। আমার 3 জন পূর্বে যে বিজ্ঞ আলোচক ছিলেন তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, অনেকগুলো নতুন তথ্য পেলাম। তার উপর ভিত্তি করে কিছু আলোচনা করতে চাই। সেটা হলো যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর সবচেয়ে বেশি হত্যা করে ইতিহাসকে, যদি আমরা যুদ্ধের পরে ইতিহাস চর্চা না করি। মাত্র 3.5 বছর তারপরে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ইতিহাসকে ব্যাক সিটে নিয়ে যাওয়া হয়েছিল, ইতিহাস সামনে চলার নামে পিছনে চলা শুরু করেছিল। সুতরাং আমরা একটা ইতিহাস বর্জিত জাতিতে পরিণত হয়েছিলাম। তার প্রথম ভিকটিম হয়েছিল মুক্তিযোদ্ধারা হত্যা করা হয়েছিল। এমন সময়ও শোনা গেছে 1 রাতে 700 মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, বাড়ির থেকে তাদের বিদায় করে দিতে হয়েছিল। রাজাকার অত্যাচারে তারা মনে করেছিল আবার পাকিস্তানে তারা, এসব সব আমরা শুনেছি। কিন্তু সেই সময়টা তো আমরা পার হয়ে আসলাম, হারিয়ে গেল কি প্রায় 26টা বছর সামরিক শাসন, অগণতান্ত্রিক শাসন, রাজাকারদের শাসন, স্বাধীনতা বিরোধীদের শাসন, সব মিলে এতগুলো দিন হারিয়ে গেল। একটা প্রজন্ম মোটিভেটেড হয় 13-14 বছরের মধ্যে, তাহলে দুটো প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা বিবর্জিত হয়ে গেছিল। সেটাকে সামনে এনে আবার এগিয়ে চলাটা একটু কঠিন তো বটেই। তো এখন বলা হয় men will die but bureaucracy must remain। একটা মানুষ থেকে তার মতো কিছু মানুষের জন্ম হবে,
এটা ইতিহাস প্রমাণ করেছে। বঙ্গবন্ধুর শাহাদাত, তার পুরো পরিবারের শাহাদাত, জাতীয় নেতাদের শাহাদাত, হাজার মুক্তিযোদ্ধাদের শাহাদাত, সবকিছুর পরেও আবার বঙ্গবন্ধু বাংলাদেশে চলে এসছে, ব্লককেসে চলে এসছে। তার জায়গায় চলে এসছেন তার সুযোগ্য কন্যা। তার সবচেয়ে বড় গুণ কি জানেন? আমি যেটা মনে করি, তিনি একজন নির্দেশিক নেতা বটেই, তার থেকে বড় তিনি একজন কর্মবীর। নির্দেশ তিনি দেন সঠিকভাবে, কিন্তু কর্মটা নিজেই করে দেন। এই যে কম্বিনেশনটা, সেজন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 2 নম্বর, তার একটা কর্তব্য পালন করেন, অধিকার বঞ্চিত মানুষের দিকে তার নজর খুব বেশি, তাদের পাশে তিনি দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সব সময়। আজকে দেখুন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, অনেকে বলছে সেলিব্রেশন, ফিল্ম শো, ডকুমেন্টারি, তারপরে বলছে কালচারাল প্রোগ্রাম, সবকিছু প্রয়োজন আছে। ওনার ফোকাসটা কি? গৃহহীনদের গৃহ দেওয়া, যার মাথার উপরে ছাদ নাই, স্বাধীনতার ফল ভোগ করতে পারে না। তাই বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন। ফলে কি হচ্ছে? তিনি আবির্ভাব হয়েছেন ভোরের মতো নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। আরেকটা কথা তিনি করছেন, গণমানুষের অধিকারের কথা তিনি বলছেন, অন্ন বস্ত্র বাসস্থানের কথা তিনি বলছেন। আরেকটা কথা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, পাকিস্তান পরাজিত হয়েছে 71-এ। কোথায়? যুদ্ধক্ষেত্রে। পাকিস্তান পরাজিত হয়েছে বাংলাদেশে, আবার ইতিহাসের পাতাতে। তাই যুদ্ধ অপরাধী বিচারের মাধ্যমে সেটা তিনি প্রমাণ করেছেন। জেনোসাইড ডে আমরা পালন করছি, আমাদের নতুন প্রজন্ম গবেষণা করছে যুদ্ধ নিয়ে এবং বেশি করছে গণহত্যা নিয়ে। গণহত্যাটাকে আমরা স্ট্যাবলিশ করার চেষ্টা করছি ইতিহাসের পাতায়। এর জন্য তিনি একটা বিশাল অবদান রাখছেন। আসলে আমাদের বহু তথ্য হারিয়ে গেছে, ইতিহাস অনেক অক্ষে নির্বাক হয়ে গেছিল, তাদেরকে স্বভাব করার চেষ্টা, যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন, মেজর সাহেব বললেন, মন্ত্রী মহোদয় বললেন, এটা বড় কঠিন জিনিস। রিওয়াইন্ডিং করা বড় কঠিন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে, তার পরিবারের সদস্যদেরকে, জাতীয় নেতাদেরকে হত্যা করলে এটা পাকিস্তান হয়ে যাবে, কিন্তু এটা হলো না। একটা ইংরেজিতে একটা শব্দ আছে, সেটা হলো ইউ ক্যান কাট দ্য ফ্লাওয়ার্স, আপনি ফুলকে কেটে ফেলতে পারেন, বাট ক্যানট কিপ দ্য স্প্রিং ফ্রম কামিং। বসন্ত চলে এসছে বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে। এই বসন্তকে রুখবেন কেমন করে? শুধু একটা কথা বলতে চাই, নৈতিক সহানুভূতির যেন অভাব না থাকে আমাদের নতুন প্রজন্মের কাছে। 2 নম্বর, সততার যেন কোনো কমতি না থাকে। দুটো জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে সব সমৃদ্ধি হবে। স্যার, আমার প্রফেসর সাহেব শিক্ষিত মানুষ, আমার থেকে অনেক বেশি, তিনি সুন্দরভাবে বলেছেন, সব ব্যাখ্যা দিয়ে সব মেনে নিলাম, কিন্তু নৈতিক সহানুভূতি রাখতে হবে স্যার, এবং রাখতে হবে সততা। এই দুটো যদি রাখতে না পারি, প্রচেষ্টা অনেক অংশে বিফল হয়ে যাবে। বঙ্গবন্ধু আছেন। আমাদের মৌলানা সাহেবরা বলেন, মৃত ব্যক্তিকে বা শহীদ ব্যক্তিকে দুটোই বঙ্গবন্ধুর কথা আমরা বলতে পারি। যার প্রশংসা যখন আমরা করি, তিনি উপর থেকে শুনতে পান, তিনি এখন শুনতে পারছেন আলোচনা, নিশ্চয়ই প্রফুল্ল হচ্ছেন তিনি, তার ব্লেসিং আমাদের প্রতি আছে। এবং এই দেশে, এই মাটিতে তিনি ধর্মের উপরে যা কাজ করে গেছেন, সেটাকে 1000 বছরে কেউ করতে পেরেছে? তিনি যেসব কাজগুলি পবিত্র ধর্ম ইসলাম হোক বা অন্য ধর্মের জন্য হোক, মানুষকে ধর্মকে ভালোবাসা তিনি শিখিয়ে দিয়েছেন। কারণ প্রত্যেক ধর্মের মধ্যে অজস্র ভালো তথ্য আছে, সেটা তিনি করার চেষ্টা করেছেন। আরেকটা কথা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের মধ্যে, তার মধ্যে আছে মানবতার দৃঢ়তা। বড় সাহসী মানুষ তিনি। এই দেশের অনেকগুলো ক্লান্তি লগ্ন তিনি পার করেছেন বঙ্গবন্ধুর মতনই, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাকের প্রতি তার আছে একটা ভীষণ ভরসা। তাই তিনি সব সময় বলেন, বঙ্গবন্ধু যেটা বলতেন, আল্লাহর হুকুম,
সৃষ্টিকর্তার হুকুম, যে যে ধর্মের মানুষ হয় না কেন, সে আল্লাহর হুকুমটা তার জীবনে তাকে দৃঢ়তা, তাকে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য, এই বয়সে এই প্রচন্ড পরিশ্রম করার জন্য সাহসের সঙ্গে সেই তথ্যগুলি আমরা সবাই গ্রহণ করি এবং নিজের চরিত্র একটু দৃঢ় করি, এই জাতি এগিয়ে যাবে। আমাদের জীবন দশায় হয়তো আমরা আল্লাহ চাইতো একটা খুব ভালো দেশ দেখে যেতে পারবো। অবশ্যই স্যার, এইটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে কাঙ্ক্ষিত কর্মসূচি হওয়া উচিত। যেমনটা আপনি বলছিলেন যে প্রত্যেকেই অনেক কিছু বলেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন যে একটি গৃহহীন মানুষ যেন গৃহহীন না থাকে। অর্থাৎ এটির ভেতরে যে রাজনৈতিক দর্শনটি কাজ করেছে বা যে অর্থনৈতিক ভাবনা কাজ করেছে, এই 8 লাখ 9 লাখ মানুষ যখন ঘর পাবে, তখন আমার দেশের যে প্রান্তিক দারিদ্র্যের কথা আমরা বলি সেটি কোথায় মিলিয়ে যাবে, এটিও কিন্তু এক নতুন ভাবনা চিন্তার ব্যাপার। সেটি যদি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে হয়ে থাকে, এর চেয়ে বড় অর্জন, বড় পাওয়া কি হতে পারে? এমদাদ স্যার, আপনার কাছে আসবো। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। যে কথা বলছিলাম, বাংলাদেশ নিন্দুকের মুখে চাই। আমরা আসলে যেই জায়গাটিতে ফোকাস করতে চাই যে এই কোভিড-19 মহামারীর মধ্যেও যে পরিমাণ গুজব এবং সমালোচনার মধ্য দিয়ে বড় হতে হয়েছে এই করোনার ভ্যাকসিন নিয়ে, সেটি যখন এখন আমরা একটু পেছন ফিরে তাকাই, পিছন ফিরে দেখার চেষ্টা করি কে কি বলেছিলেন, সেটি কিন্তু রীতিমতো এক ধরনের বিনোদন তৈরি করে। আমরা একটু আমার সহকর্মী মফিদুল তপুর একটা ছোট্ট প্রতিবেদন, সেটা দেখে আমরা আসতে চাই এমদাদ স্যার, তারপর আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবো। আমরা একটু মফিদুল তপুর প্রতিবেদনটি দেখবো। বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে কিনতেছে, যার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। করোনা সংকট মোকাবিলায় ভ্যাকসিন ব্যবহার করা হবে। করোনাকালে মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য খাত নিয়ে বরাবরই সরব রাজনীতিবিদরা। সংক্রমণের হার কমা আর ডিসেম্বর থেকে বেশ কয়েকটি টিকা বাজারে আসায় আলোচনার মোড় ঘুরে যায় ভ্যাকসিনকে কেন্দ্র করে। 70% লোক যদি আপনার সেফ হয়ে যায়, তাহলে তো আপনার স্প্রেড তো অনেক কমে যাবে। সরাসরি সরকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাকসিন ক্রয় করত, তাহলে প্রায় অর্ধেক মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পেত। আমরা কি সেই তেলাপোকা ব্যাঙের পর্যায়ে আমরা চলে এসেছি কিনা বাংলাদেশে, এই ঘটনাগুলোতে সেটাই সংশয় তৈরি হয়েছে মানুষের মধ্যে। শুরুতে সরকারি উদ্যোগে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ড টিকা আমদানি নিয়ে কম জল ঘোলা হয়নি। সেই সুযোগে টিকার গুণগত মান নিয়ে ছড়ায় গুজব আর বিভ্রান্তি। জনগণকে আস্থা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন ক্যামেরায় আপনাদের সামনে উনি পয়লা ভ্যাকসিনটা নেবেন। শেষে আগে নিলে বলবে যে আগে নিয়ে নিজেই নিল, কাউকে দিল না, সবাইকে দিয়ে নি। তারপরে যত ভালো কাজই করেন সবকিছুই তারা কিছু ভালো লাগে না নামে একটা রোগে ভোগে। এখন ভালো কিছু দেখলে আর ভাল লাগে না, ভাল লাগে না, ভালো আর লাগে না, ভাল লাগে না, সিদ্ধান্তে দ্বিধায় ভরা এখন তো আমরা নিয়েছি, মাঠে ঘাটে দৌড়াতে হবে, এত ভয় পেলে চলবে না। বিরোধী জোটের দাবি তাদের উপর আগে এক্সপেরিমেন্ট চালিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় সরকার। আর এমন যুক্তিতে বিরোধী রাজনীতিবিদদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার প্রস্তাব দেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। সরকারি দলের গোটা মন্ত্রিপরিষদই চেষ্টা করেছে ভ্যাকসিন বিরোধীদের আশ্বস্ত করতে। আগামী জুন মাস পর্যন্ত 5.5 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে সক্ষম। বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায়, আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি যে বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেওয়া হয়। কোনো মন্ত্রী যখন বলেন বিএনপি চাইলে করোনা টিকা তাদেরকে সবার আগে দেওয়া হবে, তখন এই টিকার প্রতি মানুষ গভীর ষড়যন্ত্র খুঁজে পায়। কেন প্রধানমন্ত্রী টিকা নিচ্ছেন না সেই প্রশ্ন তুলে টিকাদান কর্মসূচি নিয়ে কম কথা বলেনি বিরোধী জোট। সাধারণ মানুষেরা এই ভ্যাকসিন পাবেন কিনা সে ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই, কিন্তু অনেক স্টাডি পাবেন সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। শেষমেশ প্রধানমন্ত্রীও ঠাট্টার ছলে জবাব দিয়েছেন ঠিকই। আমি জানি এটা নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি। উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে।
যারা বলেছে তাদের মুখেই থাপ্পড়টা পড়েছে, আমার কিছু করার নাই। ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর কিন্তু এমন ঠেলাঠেলির রূপ বদলেছে। টিকার মান নিয়ে বারবার তাত্ত্বিক প্রশ্ন ছড়া ডাক্তার জাফরুল্লাহ পরিবর্তন করেছেন আগের অবস্থান। সাধারণের বাইরে মন্ত্রী এমপি সহ বিশিষ্টজনদের পাশাপাশি টিকা নিতে বিরোধী জোটও তাই এখন লাইনে দাঁড়িয়েছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এমদাদ ভাই, আমার এই প্রতিবেদনের সূত্র ধরে আপনার কাছে জানতে চাইবো, এই যে নিন্দুকেরা যখন যা খুশি বলা আবার তারাই সবার আগে এগিয়ে যান, আপনার কাছ থেকে শুনবো। নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে। ধন্যবাদ। আসলে এটা আমাদের একটা জাতি হিসেবে আমাদের অনেকগুলো লজ্জার বিষয়, হয়তো ভবিষ্যৎ ইতিহাস তুলে ধরবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। এই যে যখন সারা বাংলাদেশ, সারা বিশ্ব যখন এই করোনার প্রতিষেধক কখন আসবে সেটার জন্য কায় মনোবাক্যে এক ধরনের স্ব স্থান থেকে স্রষ্টার কাছে, আল্লাহর কাছে যখন প্রার্থনা করছেন, তখন কিছু কিছু লোক যারা দেখলাম তারা কি করে এর বিরুদ্ধে নানা ধরনের প্রচার অপপ্রচার এগুলো চালালেন, সেটা ভাবতেই নিজেকে অত্যন্ত ছোট মনে হয় এবং লজ্জিত হই আমি নিজের কাছে নিজে। কারণ আমি দেখেছি আমার পরিবারের, আমার আশেপাশের লোকজন যখন করোনার একেবারে যখন তুঙ্গে, তখন তারা প্রতিদিনে আল্লাহর কাছে তারা প্রার্থনা করছে কখন এই টিকাটা আসবে, কখন ভ্যাকসিনটা আসবে, কখন ভ্যাকসিন আসবে। কারণ সারা বিশ্বব্যাপী এখন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এত দ্রুত খবরাখবর ছড়াচ্ছে, যখন দেখা যাচ্ছে ইউরোপের মতো এত উন্নত চিকিৎসা ব্যবস্থা যারা আছে সেখানে দলে দলে লোক মরছে, ইটালিতে লোক মরে ছারকার হচ্ছে, ফ্রান্সে মারা যাচ্ছে, আপনার ওইদিকে ব্রাজিল থেকে শুরু করে এদিকে পার্শ্ববর্তী ভারত এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এত বড় মহাশক্তিধর দেশ, সেখানে সুপার পাওয়ার হয়েও দে ওয়ার অল হেল্পলেস। সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। যেখানে কোনো যোগাযোগ নাই, সেটা আকাশপথে হোক, সেটা স্থলপথে হোক, সেটা জলপথে হোক, সবখানে সবাই যে যেখানে আছে, পৃথিবীর মলগুলো স্তব্ধ হয়ে গেছে, পৃথিবীর খেলার মাঠগুলো প্লেয়ার শূন্য হয়ে গেছে, পৃথিবীর সমস্ত বিদ্যালয়গুলো ছাত্রছাত্রী শূন্য হয়ে গেছে, পৃথিবীর সমস্ত প্রার্থনালয়গুলি যেখানে কেউ প্রার্থনার জন্য যাচ্ছে না, ইভেন কি আমাদের রোজার সময় যেটা আমরা যে তারাবির নামাজ পড়ি সেটা বন্ধ, জুমার নামাজ বন্ধ। মানুষ একটা অসহনীয় একটা পরিবেশে, পৃথিবীর আমূল যে পরিবর্তনের কথা আপনি বলছেন, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের যে সমালোচনার ধরন সেটি কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে কি করোনা এই জায়গাটায় ব্যর্থ হলো? না, প্রতিদিনই মানুষ সেখানে প্রার্থনা করেছে ভ্যাকসিনটা কখন আসবে, মানুষ নিবে। এখন সেখানে অপপ্রচার চালানোর পেছনে রাজনীতিকে যে মানুষের স্বাস্থ্যের, মানুষের আমি কোনো অবস্থাতেই আমি মানতে পারি না। সেখানে বরং বলা উচিত ছিল সম্মিলিত আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেই সমস্ত কিছু কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ হয় তার মাস্ক পরা, সে তার হাত ধোয়ার কথা, সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু করতে গিয়ে আমরা একটা স্থবির জাতিতে পরিণত হয়ে গেছিলাম। আজকে এখন যখন গ্রহণ করছে, তারা বলেছিলেন, যারা বিভিন্ন সন্দেহের কথা বলেছিলেন, তাদের মুখে তো ছাই পড়ে। আজকে দেখুন, আমি চট্টগ্রামে বিভিন্ন সেখানে কোন ধরনের আপনার এখন নিচ্ছে না, এত বেশি সেখানে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ সারিবদ্ধ হয়েছে, রেজিস্ট্রেট করেছে, তাদের নাম রেজিস্ট্রেট করার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেটা কি জিনিস? তাহলে যারা বলেছিল ভ্যাকসিনের বিরুদ্ধে, তাদের মুখ কি থাকে? তাদের নিন্দুকের মুখে ছাই আপনার তো যথার্থভাবে আপনি বলেছিলেন, যারা এটা নিন্দা করেছেন, নিন্দুক ছিল তারা। পাশাপাশি আজকে আমি সাধারণ মানুষের মুখে শুনেছি যে আজকে বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন, এমন একজন নেতৃত্ব দিচ্ছেন, অনেকগুলো দেশ এখনো কিন্তু ভ্যাকসিন আশেপাশেও তারা এখন হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে ভ্যাকসিন পাওয়ার জন্য। কিন্তু আমরা সেখানে ভ্যাকসিন আমাদের ধারে চলে আসছে, ধারে ধারে চলে আসছে, সমস্ত গ্রামে গঞ্জে গিয়েছে, হেলথ যেখানে কেয়ার সেন্টার গুলো আছে সেখানে গিয়েছে, মানুষের এটা আজকে বিনামূল্যে মানুষ সেটা পাচ্ছে। এই যে তাহলে যারা নিন্দার কথা বললেন, নিন্দুকের কথা বললেন, নিন্দুকরা শুধু ছাইতো না, তাদের মুখ দেখানোরও কথা না জাতির সামনে,
তারা এখানে এমন বিপর্যস্ত হয়েছেন এই বিষয়টা নিয়ে, নিজেদের লজ্জা নিজেরা ঢাকার জন্য এখন তাদের ঘুমটা। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আপনার কাছে একটু আসতে চাই। মাননীয় মন্ত্রী, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন এবং যে কথা বলছিলাম যে অতি সাধারণ মানুষ, একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু ভ্যাকসিনটি পেয়েছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করার জন্য পেল। এবং যে কথাগুলো আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটিতে দেখেছেন যে সাধারণ মানুষ পাবে কিনা, এগুলো অনেক দাম দিয়ে কিনতে হবে, বেশি দামে সরকার কেন কিনলো, কত ধরনের সমালোচনা। আজকে পাকিস্তান তাদের জাতীয় দৈনিকগুলোর খবর যে অন্তত এপ্রিল মে মধ্যে যদি পাকিস্তান সামান্য কিছু ভ্যাকসিন জোগাড় করতে না পারে, এর চাইতে ব্যর্থতা আর কোনো কিছু হতে পারে না। তাদের পত্রপত্রিকার আজকের শিরোনাম এটি। তো সেই ধারাবাহিকতায় আমাদের এখানে যারা সমালোচনা করছেন, নিশ্চয়ই আপনার কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে। আপনি আনমিউট করে যদি কথাটা বলেন। ধন্যবাদ। দেখেন, কিছু লোকের পেশাই আছে মানুষের গীবত করা, সমালোচনা করা, মিথ্যাচার করা। আর আমি সারা জীবন চেষ্টা করেছি এগুলো থেকে এড়িয়ে চলার জন্য। কাজের ফল মানুষ পাবে, মিথ্যাচার করে 2 দিন হয়তো একদিন ফাঁকি দেওয়া যায়। আজকে আমিও, আমার ওই দিন জ্বর ছিল, আমি নিতে পারি নাই। আগামীকাল অথবা পরশু দিন আমার রেজিস্ট্রেশন আছে, আমিও নিব। আমার জ্বরের কারণে আমি কিন্তু প্রথম দিন যেদিন আমার ডেট ছিল নিতে পারিনি। তো এই মিথ্যাচার, কারণ সত্য মানে ওই যে সূর্যকে যদি কেউ অস্বীকার করতে পারবে নিজে নিজে, কিন্তু আর কেউ এটা মানবে না। তো ওরা এত বেশি মিথ্যা কথা বলেছে এই টিকা সম্পর্কে, আমার লজ্জাই করে। এরা নিজেরা কিভাবে মুখ দেখায়, আমাদের তো লজ্জা করে। কি বলেছে, একটা স্বাধীন দেশের নাগরিকরা যদি এরকম ভাবে অপপ্রচার করে, এই অপপ্রচার করে পরের দিনই যেটা ধরা পড়ে এবং পরের দিনে মানুষের কাছে প্রমাণিত মিথ্যা বলছে, তো এমন কথা বলে লাভটা কি? ওনাদের এই মিথ্যাচার তো দোবে টিকে নেই, হালে পানি পায় নাই। 1 সপ্তাহ তো তারা মানে প্রমাণ করতে পারেন। 1 সপ্তাহের মধ্যে তো সারা জাতি আজকে হুমড়ি খেয়ে পড়ছে কার আগে রেজিস্ট্রেশন করবে, এবং রেজিস্ট্রেশন কেন্দ্রে ভিড় আমরা দেখতেছি। কাজে এর মাধ্যমে অর্থাৎ জনগণ ইতিমধ্যে এই সমস্ত অপপ্রচারকারীদের দাঁত ভাঙ্গার জবাব দিয়েছে। এই ঘৃণ্য জীবদের সম্বন্ধে আমি আর কোনো বেশি মন্তব্য করতে চাই না। তো আমি বিশ্বাস করি যে যেমনি ভাবে তারা আজকে শুধু এই টিকার ক্ষেত্রে না, ওই আল জাজিরার কাঁধে ভর করে যেভাবে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার জন্য, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য যে অপকৌশল চালাচ্ছে, সেটা একইভাবে ব্যর্থ হবে। মিথ্যা বেশিক্ষণ টিকে না। গ্রাম দেশে একটা প্রবাদ আছে, মিথ্যা কথা আর হেসাবানি বেশিক্ষণ থাকে না। কাজে তাদের এই মিথ্যাচার, কারণ তাদের প্রধানমন্ত্রী যে নিজে বলেছিল, প্রধানমন্ত্রী সাবেক, যে এই দেশে আওয়ামী লীগের ভোট দিলে মসজিদে উলুধ্বনি হবে, আজান হবে না। ওদের তো কোনো লজ্জা নাই, ওদের সঙ্গে কি বলবো, বেহায়ের কথা বলাটা একটু নিজেরই লজ্জা করে। ওদের এই মিথ্যাচার সারা জীবন, ওদের জন্মই মিথ্যাচারের উপর। এই মিথ্যাচারের, অবশ্য মিথ্যাচার সাময়িকভাবে জয়ী হয়েছিল। 21 বছর মানুষকে বিভ্রান্ত করে রেখে পেরেছিল, ইতিহাসকে বিকৃত করে, কিন্তু আর সম্ভব নয়। সেই সময় চলে গেছে এবং সত্য প্রতিষ্ঠিত হবে, এই যে বিশ্বাস করি। এবং সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আজকে আমাদের মহান নেত্রী যেভাবে জাতির সামনে সবকিছু করে দেখাচ্ছেন, কেউ যুক্তি দিয়ে বোঝাতে হয় না, কাজের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন, তার পূর্ণ সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আবারও আসবো আপনার কাছে। শফিকুজ্জামান স্যার, আপনার কাছে আসবো। যে কথা মাননীয় মন্ত্রী বলছিলেন যে আসলে যারা এই কথাগুলো বলেন, পরের দিন যখন তারাই আবার দেখেন উল্টো কাজটি করছেন, যে তাদের লজ্জা হয় কিনা আসলে আমরা সেই খবরটি নিতে পারিনি। কিন্তু এই পদ্মা সেতু নিয়ে যে পরিমাণ মিথ্যাচার, অপপ্রচার এখনও আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হয়, তাতে মনে হয় যে এক ধরনের মানুষ আছেন যে এই মিথ্যা বলাটাই
হচ্ছে তাদের প্রফেশন। আমরা সেই বিষয় নিয়ে করব, তারপরও সকল কাটা ধন্য করে যে কাজগুলো এগিয়ে নিতে হয়, যে কাজগুলো এগিয়ে নিতে হবে, সেগুলো নানাভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, একদম নিচ্ছি ছোট্ট বিরতি। এইটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। শফিকুজ্জামান স্যার, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখে যাওয়া ছিল, এই পদ্মা সেতু নিয়েও আমরা কম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি বাংলাদেশের মানুষকে, এবং প্রতিনিয়তই সেটি হচ্ছে, এবং নতুন নতুন গুজব প্রতিদিনই, অর্থাৎ পদ্মা সেতুতে টোল এত হবে, পদ্মা সেতুতে মাথা লাগবে, অমুক হবে, নির্মাণ ব্যয় মানে হেন দিক নাই যেটি হয়নি। সব কিছু মিলে নতুন নতুন গুজবের জন্য আমাদের প্রস্তুতিও নিয়ে রাখতে হয়। সব কিছু মিলে কি যুক্ত করবেন শফিকুজ্জামান স্যার? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এই প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেন্স এই সেতুটা শুধুমাত্র দুইটা বৃহৎ অঞ্চলকে একত্রিত করা নয়, এর সাথে রাজনীতি, এর সাথে আমাদের অর্থনীতি, এর সাথে আবেগ, অনুভূতি এবং ঐতিহ্য সবকিছুর সাথে জড়িত আর কি। এই নদীটা পার হতে শুধু ঘন্টার পর সারাদিন অপেক্ষা করতে হয় না, কোনো কোনো দিনের পর দিন, 2 দিন 3 দিন লেগে যেত আর কি। এই অসম্ভব একটা কাজকে সম্ভব, মানে অলরেডি সম্ভবের, আমি বলছি হয়ে যাচ্ছে এবং এটা যেই করবে না, যে সরকারি করবে আর কি, তার একটা বিরাট সাফল্য। এবং সভাপতি আমার দেশের যেটা হয় যে এটা পারেনি বা সেটা করলে গভর্নমেন্টের তো বিরাট অনেক এখানে সক্ষমতার একটা বহিঃপ্রকাশ দেখা যাবে, মানুষ খুশি হবে, তার সমর্থন বাড়বে। কাজেই আমাদের দুঃখের জন্য হলো এই কাজটাকে সবাইকে এক বাক্যে, হোক বিরোধী দল, এক বাক্যে সরকারকে সমর্থন দেওয়ার পরিবর্তে এই ধরনের যে মন্তব্য শুনতে হয়, এটা কারোর জন্য, তার নিজের জন্য তো নয় এবং জাতির জন্য এটা মঙ্গলজনক নয়। যাক, তারপর আমরা বলবো যে এখন এটা হয়নি, হচ্ছে, আমরা আশা করছি এটা হয়ে যাবে। এটা প্রায় এখন 80% কাজ হয়ে গিয়েছে। আশা করতে পারি এটা আগামী বছরের ভিতরে, যেটা পরিকল্পনা করা হয়েছে, আগামী জুলাইয়ের ভিতরে এখানে গাড়ি চলবে। এটা আমাদের জাতির জন্য একটা বিরাট উন্নয়নের মাইল ফলক আমি বলবো। কারণ এই দুই পারে মানুষ, শুধু মানুষ না, সমগ্র জাতিকেই এটা এই দুটা ব্রিজ দিয়ে একত্রিত করবে আর কিছু। কাজেই এটা যে বাংলাদেশ সরকার এককভাবে করতে পারে, এটা অনেকেরই বিশ্বাস ছিল না। এটা খুবই এক্সপেন্সিভ, 30,000 কোটি টাকা। তারপর প্রযুক্তির দিক দিয়ে, তারপর নদী তো এটা মানে নদীটা নিয়ন্ত্রণ করে একটা ব্রিজ করা, এটা একটা জটিল কাজ ছিল। সবই আস্তে আস্তে এখন দৃশ্যমান হয়ে যাচ্ছে। কাজেই মানুষের প্রত্যাশাটা বেড়েছে। যারা এটা করেছে এটা হবে না এ সম্পর্কে বিরূপ মন্তব্য ছিল, এটা আমরা এর আগেও দেখেছি। এটা যদি করতে পারে গভর্নমেন্টের আর কি জনপ্রিয়তা বাড়বে, মানুষ খুশি হবে এবং জাতি এবং উৎস দুই পারের নয়, স্যার অপপ্রচারের কি হবে? অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছে আমাদের জিডিপি 1.2%। এটা কেউ কেউ হিসাব করছে এই পরিমাণটা প্রায় 20,000 কোটি টাকার মতো। স্যার আমি বলছি যে এটা হয়ে গেলে যারা গুজব রটান তাদের কি হবে? তাদের কি হবে? তারাই বুঝবে কি হবে। এটা নিন্দুকের কি হয়, নিন্দা করে যখন কোন একটা ভালো কাজ ঠেকাইতে না পারে, তখন অবস্থাটা মানুষের কাছে কি হয়, তারা মানে হাস্যস্কর একটা হয়ে যাবে, তারা খেলো হয়ে যাবে। এখানে তাদের গুরুত্বটা আগে যেরকম ছিল তার সাথে কমে যাবে। এটা না করে যদি একটা পরোক্ষভাবে সমর্থন দিত, তাদেরই লাভ হইতো বেশি, তাদেরও লাভ হতো। তারা মুখ দেখে বলতে পারতো যে না, এটা ভালো কাজ হয়েছে, এটা আমরা সমর্থন করি, এতে কিন্তু তাদের সমর্থন বাড়তো। অসংখ্য ধন্যবাদ। আমরা মাননীয় মন্ত্রীর কাছে যাব। মাননীয় মন্ত্রী, যে প্রশ্নটি অধ্যাপক শফিকুজ্জামান স্যারকে বলেছিলাম যে নতুন নতুন গুজবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়, অর্থাৎ পদ্মা সেতু যখন হয়ে যাবে তখন নিন্দুকদের কি হবে? নিশ্চয়ই মানে রাজনীতি করেন, অনেক কিছু খোঁজ খবর রাখতে হয়, তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই কিছু বলার আছে। আনমিউট করে মাননীয় মন্ত্রী। আমার যতটুকু মনে আছে যে বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন যে পদ্মা সেতু দিয়ে যেন কেউ পার না হয় এবং সেটা ভেঙে পড়বে, এবং সে মানুষকে সতর্ক করে দিয়েছিলেন যে সেতু দিয়ে যেন পার না হয়, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের। আমি
এখন একটা দায়িত্বশীল লোকেরা যখন এরকম বলে, তখন তার কর্মীরা কি না বলতে পারে। আমরা কর্তায় সপ্তমীতে এরকম বলতাম, এগুলো তো বলাও মুশকিল। আমরা আশা করবো যে তাদের শুভবুদ্ধির উদয় হোক। এই মিথ্যাচার করেই কিন্তু আজকে তাদের অবস্থান, যে এই অবস্থানে এত পিছনে তো থাকার কথা নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে আজকে মানুষ, আমরা যারা রাজনৈতিক নেতা কর্মী, আমরাও কিন্তু হতাশ যে একটা দায়িত্বশীল একটা বিরোধী দল না থাকলে রাষ্ট্রের জন্য এটা অমঙ্গলজনক। সেখানে এই মিথ্যাচার করার জন্য রাজনীতি করতে গিয়ে আজকে তারা হারিয়ে যাচ্ছে রাজনীতি বলতে গেলে। এটা জাতির জন্য শনি সংকেত। আমরা আশা করি যে দেশে একটা দায়িত্বশীল বিরোধী দল থাকবে, যারা সত্য কথা বলবে বা ন্যায় কথা বলবে, মানুষ যাদের উপর আস্থা রাখতে পারে। এবং সরকারও, যেই সরকার থাকুক, যেটা দায়িত্বশীল বিরোধী দল থাকে, তারা সবসময় সচেতন থাকে। তাই আর এরকম মিথ্যাচার করে যদি তারা মনে করতে চায় যে তারা সবকিছু জয় করে ফেলবে জনগণকে, কারণ ওরা এটা মনে করে জন্য যে একটা লোক এটা করেছে, বলছে যে নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, এই দেশ ইসলাম থাকবে না। এই কথা যেহেতু 1975 সাল থেকে বলে এটা বিক্রি করতে পেরেছে, এখনো মনে করে যে সেই অবস্থাটা তাদের আছে, এই মিথ্যা কথা বলেই পার পেয়ে যাবে। কিন্তু মানুষের যে পরিবর্তনের চিন্তা জগতের এবং সত্যটা যে মানুষ বুঝে ফেলেছে, এই বোধটুকু তাদের মধ্যে এখনো হয় নাই। আমি আশা করি যে এই সমস্ত বিভ্রান্তকর কথা না বলে তারা দায়িত্বশীল কথা বলে নিজেদেরকে এবং জাতিকে মানে এটা ভালো বিরোধী দল উপহার দিয়ে দেশের মঙ্গল করুন, এই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। সাদ্দাত আলী স্যার, আপনার কাছে আসবো। মাননীয় মন্ত্রী যে কথা বলছিলেন যে একটি দায়িত্বশীল বিরোধী দল এবং তারা যেন জাতিকে উপহার দেয়, অর্থাৎ সেই কথাটির সঙ্গে একটা শব্দ শুধু যুক্ত করতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল বিরোধী দল, সেটি সব জায়গায় থাকে, সব দেশেই থাকে। আমাদের দেশে অভাব কেন? আপনি ভাবতে থাকুন। একেবারে ছোট একটা বিরতি নিয়ে বিরতির পর আপনার কাছ থেকে এটি শুনবো। মাননীয় নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ। আমরা একেবারে শেষ ধাপে রয়েছি। বিরতির আগে যে প্রশ্নটি ছিল বিশেষ করে সাদ্দাত আলী স্যারের কাছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী দল, নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। সাদ্দাত আলী স্যার। কথা হচ্ছে যে আলোচনাটা চলছিল যে এই নিন্দুকদের বা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে কি করা যায়। আসলে কথা হচ্ছে প্রকৃতি কি শেখায় আমাদেরকে, যেই গাছে ফল ধরে সেই গাছে ঢিল ছোড়া হয়। তো সেই ফলের গাছটা তো ঢিল ছুড়লেও গাছটা ধ্বংস হয় না, একটা বিষয়। আরেকটা কথা আছে যে সামরিক শাসন, অগণতান্ত্রিক শাসন, তারা অনুশাসনের ভিত্তিতে জাতির কোনো বিকাশ আনতে পারে না। জাতির বিকাশ আনতে হয় দর্শনের মাধ্যমে। সেই দর্শনটাই হচ্ছে গণতান্ত্রিক দর্শন। আসলে এতগুলি আমরা আলোচনা করলাম, আগে শুনতাম ষড়যন্ত্র দেশের মধ্যে হচ্ছে, এখন শুনি মিডিয়ার যুগে বাইরের থেকে হচ্ছে। দেশের বাইরে থেকে গোপনে অপপ্রচার চালানো হচ্ছে একতরফা ভাবে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তাদের পরিচয় নাই, তারা অন্ধকারের মানুষ। আর অন্ধকারের মানুষ তো সবসময় ভয়ঙ্কর মানুষ হবে। তাদেরকে অনুরোধ করব, আপনারা সামনে আসুন, পরিচয় দিন, কোথায় ছিলেন, কি করেছেন সারাটা জীবন, তাহলে আমরা আপনার কথা শুনবো। আসল কথা হচ্ছে এগুলি একটা ফেজের মধ্যে পার হয়ে যাবে, মানুষ ফলাফল দেখতে চাবে। ফলাফল হচ্ছে, বলা হয় যে যখন একজন ক্যাপ্টেন তার জাহাজটাকে সরে নিয়ে আসে, কেউ জিজ্ঞাসা করে না how many storms you have encountered, but did you bring the ship? জাহাজটা তুমি ফেরত এনেছো কিনা, তো পদ্মা ব্রিজটা হয়েছে কিনা সেটাই মানুষ দেখবে। কত রকম প্রোপাগান্ডা হয়েছে সেটা কেউ দেখবে না। আসল কথা হচ্ছে নতুন আসার জন্য আর তার আগমনের জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। বলা হয়
they will bark, but caravan will go on. হাউ 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 করতে থাকবে, কিন্তু ক্যারাভান চলতে থাকবে নিজস্ব গতিতে। সেটাই হলো গণতান্ত্রিক গতি, সেটাই হবে উন্নয়নের গতি। আসল কথা হচ্ছে আমাদের দর্শনের মধ্যে যদি থাকে সততা, দেশপ্রেম এবং উন্নয়ন, এই জাতিকে কেউ রুখে দিতে পারবে না। পাকিস্তানিরও পারে নাই, ব্রিটিশরাও পারে নাই, ভবিষ্যতে কেউ পারবে না। আর সে অন্ধকারের শক্তিদের কতদূর ক্ষমতা থাকবে সেটা আমরাই ভবিষ্যতে প্রমাণ পাবো। যারা লুকিয়ে থাকে, জনসমক্ষে না আসে, তাদের ব্যাপারে দুশ্চিন্তাটা কম করলেও চলবে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। অসংখ্য ধন্যবাদ স্যার, আবারও বলছি যে অসংখ্য ধন্যবাদ। এমদাদ স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ কথা কি হবে আপনি ভাবতে থাকুন, ততক্ষণে আমি শফিকুজ্জামান স্যারের সমাপনী বক্তব্য শুনবো। যে কথা বলছিলেন সাদ্দাত আলী জহির স্যার, যে আসলে এই অন্ধকারের শক্তি সবসময়ই থাকে, আবার অন্ধকারেই মিলিয়ে যায়, সবকিছু মিলিয়ে। শফিকুজ্জামান স্যার কি যুক্ত করবেন? শোনেন, আমরা যে বিপুল ত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জন করাটা যেমন অত সহজ ছিল না। পৃথিবী ইতিহাসে এই মাত্র 9 মাসে এত ত্যাগ কম দেশের মানুষই করেছে। আমরা করে তারপরে গেছি। আমাদের নানা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়তো। তারপরে স্বাধীনতার পরপরই যখন কয়েকটা প্রাকৃতিক দুর্যোগে আমার অর্থনৈতিক বিরাট চাপের মুখে পড়লো, তখন তো মনে হলো দেশটা নাই, যে কি বলছে সে বলতে চাই না। এইরকম অনেক তরাই উত্তরায় পার হয়ে আমরা কিন্তু আজকে এই পর্যন্ত আসছি। হ্যাঁ, বলা হয় বঙ্গবন্ধুকে নৃশংস হত্যা করার পরে দেশ এখন দাঁড়াতে পারবে না। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে হাল ধরেছে এবং মোটামুটি দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে আর কি। এগিয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস যে জায়গায় আমরা দাঁড়িয়েছি এটা সামনেই চলতে থাকবে। বিরোধিতা আসবে, আরো আরো বাধা আসতে পারে এবং বিরোধিতা আসবে, এবং আমরা মনে করি যে এর চেয়ে বড় বাধা আমরা পার হয়ে এসেছি, ভবিষ্যৎ আসতে পারে, কিন্তু আমার মনে হয় এটা চলতে থাকবে আগামী এই আজকে গত 10 বছর যেভাবে একটা মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ আছে, এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা 10 বছর বাংলাদেশের অবস্থা পাল্টে যাব। আজকে আমরা 222টি দেশের ভিতরে আমাদের অবস্থান হলো 25 নম্বর। এটা কিন্তু কমিয়ে দেখে না, যেখানে বাংলাদেশকে বলাই হতো একটা কুচ্ছিত একটা শব্দ ব্যবহার করতো, বটমলেস বাস্কেট, সেখানে আজকে কেউ বলে না কিন্তু সেগুলো। কাজেই এখানে কিন্তু আবার বলছি আমাদের আত্মতৃপ্তির সুযোগ নাই, কিন্তু বিরোধ কিন্তু আছে। মানে বাইরে থেকে শত্রুতা কিন্তু এখন আসে ভিতরে বাইরে। কাজে আমরা যদি জাতিকে ঐক্যবদ্ধ করে যেভাবে গত 10 বছর বা 20 বছর এগিয়ে গিয়েছে বিভিন্ন তরায়িত্র পাওয়ার হয়ে, তো বিশেষ করে আমি একটা জিনিস বলবো, সময় পাবো না যাই না, আমরা কি শিক্ষা ক্ষেত্রে, গবেষণা, কারিগরি শিক্ষা, এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেড়ে জোর দিতে হবে। আমরা গত 40 বছর ধরে একটা শিল্প আছে গার্মেন্টস, এটা খুব ভালো, বিশ্বে আমাদের সুনাম বাড়িয়েছে, কিন্তু একটা শিল্প দিয়ে সারা জীবন চলা যাবে না। এখনো আমাদের শিল্প মানে পণ্য বহুমুখীকরণ, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন, শুধু ঢাকা কেন্দ্রিক না হয়, ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে এবং শিল্পায়নের ভিতর আরো অনেক বেশি জোর দিতে হবে, বিশেষ করে আমি যেটা বলছি কৃষিভিত্তিক শিল্প। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। এমদাদ স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, শেষ কথা আপনার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি কবি সুকান্তের একটা লাইন, সাজ্জাদ স্যার যেভাবে হি মেক্স মি অ্যাকচুয়ালি ইমোশনাল, এখন আমার বলতে ইচ্ছা করে যে সাবাস বাংলাদেশ, সবার পৃথিবী থাকিয়ে রয়, জলে পুরে মরে ছারকার তবু মাথা নোয়াবার। আমরা জলে পুরে মরি নাই আলহামদুলিল্লাহ, বাট আমরা মাথা নোয়াবার নয়, আমরা কখনো মাথা নোয়াইনি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো মাথা নোয়াবে না। আমি আবার এই সাজ্জাদ স্যারের কথা থেকে বলছি, লেট দেম বার্ন এন্ড লেট দ্য ক্যারাভেন গো অ্যাহেড। এটা অনেকে অনেক কিছু করবে, নিন্দুকেরা নিন্দার ঝড় তুলবে, আমরা সেগুলো শুনলে হবে না। আমরা জাতি হিসেবে যেভাবে আমরা অগ্রসরমান এখন সারা বিশ্বে, আপনি দেখুন আমরা সারা পৃথিবীতে শান্তি রক্ষায় আমরা পৃথিবীতে 1 নম্বর এখন। এটা কেউ কখনো কি কল্পনা করেছেন? বাট এটা যখন আমি বলবো যে সাজ্জাদ স্যার আমার থেকে অনেক বেশি হি বিয়ার মি আউট, যখন কুমিল্লায় যখন ফার্স্ট গ্রাজুয়েশন সেরেমনি হচ্ছিল, পাসিং আউট প্যারেড হচ্ছিল, সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি যখন এখান দিয়ে যাবে আমাদের একাডেমি, আমি সবসময় মনে মনে ভাবতাম আমাদের এমন একটা একাডেমি হবে সারা বিশ্ব অবাক বিস্ময়ে সেই একাডেমির দিকে দেখবে।
আজকে দেখুন বাংলাদেশ একাডেমির যারা আজকে পাস আউট করেছে, যারা অফিসাররা সারা বিশ্বে তারা নেতৃত্ব দিচ্ছে। অর্থনীতিতে আমরা আজকে বলা হচ্ছে যে বাংলাদেশ ইজ আ মিরাকল। আজকে দেখুন আমরা 11 লক্ষ মানুষকে আমাদের দক্ষিণাঞ্চলে, আমরা পৃথিবীর সবচেয়ে ঘনবসতির একটা দেশ, তারপরও আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে ওভার 1 মিলিয়ন পিপল উই হ্যাভ অ্যাকোমোডেটেড। আমরা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের জন্য শুধু আশ্রয় না, তাদের জন্য দিন রাত তাদের যা যা করার সেটা করণীয়। আজকে কেউ কি বলতে পেরেছে যে একটা মানুষ সেখানে দক্ষিণাঞ্চলে আমাদের এই ওভার পপুলেটেড, আমাদের এই ডেন্সলি পপুলেটেড জাতিসত্তা, সেখানের মধ্যে আরো 11 লক্ষ মানুষ, তার মধ্যে একটা মানুষ কাপড় পায় নাই, চিকিৎসা পায় নাই, খাওয়ার পায় নাই, এই কথাগুলি কি বলতে পেরেছে? আজকে এই যে একটু আগে প্রফেসর বলছিলেন যে পদ্মা, আপনি প্রশ্ন করেছিলেন আমাদের পদ্মা সেতু কি কেউ থামিয়ে রাখতে পেরেছে? আমাদের এই যে আজকে টানেল হচ্ছে, কেউ কি থামিয়ে রাখতে পেরেছে? এই যে আজকে মিরসরাইতে আমাদের যা শিল্পাঞ্চল, 50 একর 1000 একর জমির উপরে গড়ে উঠতেছে, সেটা সরি, সেখানে আজকে শত শত হাজার হাজার আজকে শিল্প কারখানা গড়ে উঠছে। এই যে উনি বলছিলেন একটু আগে ডাইভার্সিফিকেশন অলরেডি স্টার্টেড, ইজ টেকিং প্লেস। আমরা আজকে কিসের ডাইভার্সিফিকেশন? আপনার ওখানে দেখুন কি আজকে আমাদের দেশের, আমরা আগে টেক্সটাইল বাইরে থেকে আসতো, পলি আমাদের আসতো, আজকে আমাদের এই কর্মসূচির এই পারে আপনি যদি শেষ করেন শেষ কথাটি। আমার শেষ কথা হচ্ছে, আমরা জাতি হিসেবে এখন যেই আমাদের মধ্যে কনফিডেন্স, এই কনফিডেন্স নিয়ে আমরা সারা বিশ্বে বাঙালি জাতি এবং একটা বিস্ময়কর জাতি হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করবে। অতি শীঘ্রই বিশ্ব দেখবে সেটা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।